প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। অ্যাকাউন্টিং এর অংশে আজকে আমরা উপস্থিত হয়েছি রেওয়া মিলের অঙ্ক নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা নবম ও দশম শ্রেণীতে অবশ্যই রেওয়া মিল করেছো। তোমরা জানো যে রেওয়া মিলের অঙ্কটা অত্যন্ত সহজ। এই অত্যন্ত সহজ অঙ্কটা আজকে আমরা একটা ক্লাসেই শেষ করে দিব, কারণ এর 2-3 রকমের ছকও নাই আর এতে কোনো ঝামেলাও নাই। তবে রেওয়া মিলের ক্ষেত্রেও হিসাব বিজ্ঞানের মূল মন্ত্রটা মনে রাখতে হবে। এটা হচ্ছে উৎসব ডেবিট আদামূল ক্রেডিট। তবে শিক্ষার্থীরা, রেওয়া মিলে এমন কিছু জিনিস আছে যেগুলো আসলে এন্ট্রিতে থাকে কিন্তু রেওয়া মিলে আসে না। আর রেওয়া মিলের ক্ষেত্রে আর একটা জিনিস খেয়াল করতে হয়, কারণ রেওয়া মিল তো আর ক খ গ 3টা পার্টেই আসবে না। একটা পার্টে সাধারণত আসে যে রেওয়া মিলে কোনগুলো আসবে বা আসবে না, এটাই বেশি আসে। আর একটা পার্টে তোমাদের আসবে যে মূলধন জাতীয় মুনাফা জাতীয় হিসাব, সম্পদ বা দায় হিসাব, এই জিনিসগুলোর জন্য কোনগুলো চলতি সম্পদ, কোনগুলো চলতি দায়, কোনগুলো মুনাফা জাতীয় হিসাব, কোনগুলো মূলধন জাতীয় হিসাব, অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আর এজন্য তোমাদেরকে আমার প্রথম ক্লাসটা দেখার আমন্ত্রণ থাকলো, অর্থাৎ হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণার ক্লাসটা দেখার আমন্ত্রণ থাকলো। ওই ক্লাসটা দেখলে তোমরা এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবা। যাই হোক শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দেখাবো যে রেওয়া মিলে কোন কোন হিসাব আসে না। স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটাতে দেখো লেখা আছে যে রেওয়া মিলে কি কি আসে না। লেখা আছে যে কোনো প্রারম্ভিক জিনিসই রেওয়া মিলে আসে না, অর্থাৎ 1 তারিখের কোনো হিসাব কিন্তু রেওয়া মিলে আসে না। দুটো ব্যতিক্রম আছে, ব্যতিক্রম দুটো আমি নিচে লিখে দিচ্ছি। দ্বিতীয়ত বলা আছে শুধুমাত্র প্রারম্ভিক মণিহারি এবং প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসে, অর্থাৎ 1 তারিখের হিসাবের মধ্যে 2টা হিসাবই রেওয়া মিলে আসতে পারে, সেটা হচ্ছে প্রারম্ভিক মণিহারি এবং প্রারম্ভিক মজুত পণ্য। তবে শিক্ষার্থীরা, এছাড়া আর যত সমাপনী হিসাব আছে সবই রেওয়া মিলে আসে, কিন্তু যাদের প্রারম্ভিকটা রেওয়া মিলে আসছে তাদের সমাপনীটা কিন্তু রেওয়া মিলে আসবে না। যেখানে লেখা আছে সকল সমাপনী হিসাব রেওয়া মিলে আসে, তবে মণিহারি এবং মজুত পণ্যের ক্ষেত্রে সমাপনীগুলো রেওয়া মিলে আসে না। তো শিক্ষার্থীরা, আর একটা যে নোট লেখা আছে নিচে 4 নম্বরে, এখানে দেখো বলা আছে যে যদি সমন্বিত ক্রয় অথবা মণিহারির সমন্বিত ব্যয় এই 2টা কথা বলা থাকে, সেক্ষেত্রে মণিহারি এবং মজুত পণ্য উভয়ের সমাপনীটাই আনবো, কারো প্রারম্ভিকটা আনবো না। যাই হোক শিক্ষার্থীরা, এবার আমরা একটা অঙ্কে চলে আসি। তোমাদেরকে হাতে ধরে একটা অঙ্ক দেখাবো। রেওয়া মিলের অঙ্ক কিন্তু খুব কঠিন না, এর ছকও কিন্তু কোনো ঝামেলা নাই। শুধুমাত্র তোমরা এই যে 4টা নোট আমি একটু আগে স্ক্রিনে দেখালাম, এটা মনে রাখবা। এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই আশা করি রেওয়া মিলটা তোমরা পারবা। আর মূল মন্ত্রটা মনে আছে তো? এ তো পুরো হিসাব বিজ্ঞানেরই মূল মন্ত্র, উৎসব ডেবিট আদামূল ক্রেডিট। এই মন্ত্র ধরে আর ওই 4টা রেস্ট্রিকশন মেনে আমরা যদি করতে পারি, রেওয়া মিল ইনশাল্লাহ আমাদের মিলে যাবে। আসো চেষ্টা করি। স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটাতে খেয়াল করো। ছবিটাতে লেখা আছে রাজ্জাক ট্রেডার্স এর 31 ডিসেম্বর 2018 তারিখে খতিয়ান উদ্ধৃত্যগুলো নিম্নরূপ। এই যে খতিয়ান উদ্ধৃত্যগুলো দেওয়া আছে, এর থেকে দেখি কতে কি বলছে, যে সমস্ত দফা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তাদের তালিকা তৈরি করো। আমি যে কথাটা বলছিলাম যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই ধরনের অঙ্কই আসে, যে যে সমস্ত দফা রেওয়া মিলে আসবে না, এটার একটা পরিমাণ। অন্য কিছু আসতে পারে, আসবে না অন্য কিছু আসতে পারে না এটা বলবো না, কিন্তু এটাই বেশি আসে। যাই হোক, রেওয়া মিলে কোনগুলো আসবে না স্ক্রিনে আমরা একটু খেয়াল করি। এখানে যে 1 তারিখের দফাগুলো আছে একটাও কিন্তু রেওয়া মিলে আসবে না। আর একটা কথা শিক্ষার্থীরা, কোনো সম্ভাব্য হিসাব রেওয়া মিলে আসে না, কোনো সম্ভাব্য হিসাব রেওয়া মিলে আসে না, এই কথাগুলো মনে রাখতে হবে। যাই হোক, এখানে আমরা খেয়াল করি হাতে নগদ 1 তারিখেরটা আসবে না, ব্যাংকে জমা 1 তারিখেরটা আসবে না, সমাপনীগুলো কিন্তু আসবে। মজুত পণ্য 1 তারিখেরটা আসবে। মজুত পণ্যের সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা সবসময় খেয়াল করব এখানে ক্রয় আছে নাকি সমন্বিত ক্রয় আছে। যেহেতু এখানে শুধু ক্রয় বলা আছে, সো আমরা এখানে মজুত পণ্য 1 তারিখেরটা আনবো, এক্ষেত্রে সমাপনী মজুত পণ্যটা আসবে না। তো শিক্ষার্থীরা, আর একটা জিনিস আমরা খুঁজবো একটু চোখ বুলিয়ে, যে এখানে কোনো সম্ভাব্য হিসাব মানে সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ এরকম কোনো কথা বলা আছে কিনা। যদি বলা থাকে সেটাও রেওয়া মিলে আসবে না। সিরিয়ালটা দিয়ে বসাই দিব, বিবরণ টাকাটা যোগ করে দিব, ক নাম্বার হয়ে যাবে। খ নাম্বার খেয়াল করি, 31 ডিসেম্বর 2018 তারিখে মোট সম্পত্তি ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো।
তাহলে আমরা যদি মোট সম্পদগুলো চিনি আর মোট দায়গুলো চিনি, এক্ষেত্রে ওই যে সমাপনী মজুত পণ্য এটা প্রবেশ করবে। প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু সম্পদ না, সম্পদ হচ্ছে সমাপনী মজুত পণ্য। আর আমাদের করতে হবে 31 তারিখ, অর্থাৎ সমাপনীগুলো থেকেই নিব। এর ভিতর থেকে সম্পদগুলো যোগ করব, দায়গুলো যোগ করব, হয়ে যাবে। আমাদের কিন্তু এই দুটোকে আবার বিয়োগ করতে হবে না, কারণ আমাদের দুইটার পরিমাণ চাইছে, পার্থক্য না। গতে বলছে রেওয়া মিল প্রস্তুত করো। শিক্ষার্থীরা আমরা মূলত আজকে রেওয়া মিলটা দেখাবো, বাকিগুলো বলে দিলাম। তারপরও যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে নক দিতে ভুলবা না। ক্রমিক নাম্বার, টাকা, টাকা, ঠিক আছে শিক্ষার্থীরা? ক্রমিক নাম্বার, বিবরণ বা হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। আমি সংক্ষেপে লিখছি, তোমরা বিস্তারিত করে লিখবা। শিক্ষার্থীরা আমরা স্ক্রিনে খেয়াল করি, স্ক্রিনে আমাদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রথমে আমরা এন্ট্রিগুলোর নামটা লিখে নেব। দ্রুত এন্ট্রিগুলোর নামগুলো লিখে নিব, 1 তারিখটা লিখবো না। কল কবজা, প্রথমেই এন্ট্রির নাম লিখলাম, আমি কিন্তু ক্রমিক নাম্বারও লিখলাম না। 10% ব্যাংক ঋণ, তারপরে বকেয়া ভাড়া, আসবাবপত্র, ব্যাংকে জমা যেটা 1 তারিখে আছে এটা কিন্তু আসবে না। সুনাম, হাতে নগদ 31 তারিখ অবশ্যই আসবে, কারণ সকল হিসাবে 31 তারিখেরটা আসবে। লভ্যাংশ প্রদান, মূলধন, ক্রয়, বিজ্ঞাপন খরচ, প্রদেয় হিসাব, বিক্রয়, মজুদ পণ্য। তো শিক্ষার্থীরা মজুদ পণ্য কিন্তু 1 তারিখেরটা আসবে, শেষেরটা আসবে না। এক্ষেত্রে আমরা 1/1/2018 কথা লিখে দিতে পারি। তারপরে আর ছিল হচ্ছে হাতে নগদ, এখানে আমরা 31/12/2018 লিখে দিতে পারি, এটা বেটার, ঠিক আছে? তারপরে হচ্ছে ব্যাংকে জমা তো 1 তারিখেরটা আসবে না, নিচে দেখি বিক্রয় বাট্রা, ব্যাংকে জমা তারিখটা লিখতে পারি 31/12/2018। তারপরে হচ্ছে প্রাপ্য হিসাব। শিক্ষার্থীরা এই যে আগে বিবরণের ঘরে আমি এন্ট্রিগুলোর নাম লিখেছি, এইবারে ক্রমিক নাম দিয়ে দিব, আমার সময় বাঁচবে, কারণ এগুলো এখন আমার তাড়াতাড়ি করে ক্রমিক নাম্বার আমি দিতে পারবো। না হলে আমি কখন এইভাবে যখন বসাতে যেতাম আমার সময় কিন্তু বেশি লাগতো, ঠিক আছে? এই জন্য আমরা তাড়াতাড়ি করে, একটু তার টাইম বাঁচানোর জন্য একটু চালাকিও করতে হবে, কারণ মনে রাখতে হবে প্রতিটা সেকেন্ডেরই কিন্তু খুব গুরুত্ব। প্রতিটা সেকেন্ডকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে সফল হতে পারবো না। প্রতিটা সেকেন্ডকে যে প্রতিটা সেকেন্ড থেকে যে শিক্ষা গ্রহণ করতে পারে না তার কিন্তু প্রকৃত শিক্ষা কখনোই অর্জিত হয় না। আচ্ছা শিক্ষার্থীরা আমরা খেয়াল করি, কলকবজা এটা ডেবিট, এবার শুধু টাকাগুলো বসাবো। কলকবজা ডেবিট 42,000 টাকা, ডেবিট দিকে বসাবো 42,000 টাকা। এরপর দেখি ব্যাংক ঋণ আছে 10,000 টাকা, এটা কিন্তু দায়, দায় ক্রেডিট হয়। তারপরে বকেয়া ভাড়া, যা বকেয়া ভাড়া তা দিতে হবে মানে দায়, এটাও ক্রেডিট 2,000 টাকা। এরপরে আমরা দেখি আসবাবপত্র আছে 10,000 টাকা, তাহলে আসবাবপত্র একটা সম্পদ, 10,000 টাকা একটা সম্পদের দিকে যাবে।
এরপরে আমরা খেয়াল করি ব্যাংকে জমা 1 তারিখটা তো আসে নাই, সুনাম যেটা লিখছি এটা হচ্ছে 10,000 টাকা, এটাও একটা সম্পদ। সুনাম থেকে পরবর্তী প্রতিষ্ঠানে অনেক 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 লভ্যাংশ আসতে থাকে, এই জন্য সুনাম একটা সম্পদ। হাতে নগদ 31 তারিখের যেটা 8,000, এটাও একটা সম্পদ, কারণ এটা আমি যে কোনো সময় খরচ করতে পারবো, এটা থেকে সুবিধা পাবো, আর যা থেকে সুবিধা পাবো তাই হচ্ছে সম্পদ। লভ্যাংশ যেহেতু প্রদান করে দিয়েছি, এটা খরচ, আর খরচ মানে ডেবিট, উৎসব ডেবিট হয়। তারপরে মূলধন কি একটা আধা মূলের ভিতরে পড়ছে, আধা মূলের ভিতরে পড়লে কি ক্রেডিট। আচ্ছা, ক্রয় ডেবিট, ক্রয় আছে 50,000 টাকা, এটা ডেবিট হবে। বিজ্ঞাপন খরচ ডেবিট, এটা আছে 5,000 টাকা। প্রদেয় হিসাব ক্রেডিট, এটা আছে 15,000 টাকা। বিক্রয় হিসাব ক্রেডিট 70,000 টাকা। এরপরে মজুত পণ্যের ক্ষেত্রে দুইটা থেকে একটা নিচে, কিন্তু আমরা যেহেতু এখানে তারিখ আমরা দিয়েই দিছি 1 তারিখেরটা, তার মানে 1 তারিখেরটা টাকাই লিখবো। আর মজুত পণ্য 1 তারিখেরটা ব্যয় হিসেবে গণ্য হয়, সেই হিসেবে এটা হচ্ছে আমাদের ডেবিট। বিক্রয় বাট্রা যার বাট্রা তার বিপরীত দিকে যায়, অর্থাৎ বিক্রয় যেহেতু ক্রেডিট, বিক্রয় বাট্রা ডেবিট হবে 2,000 টাকা। ব্যাংকে জমা 31 তারিখেরটা, এটা একটা সম্পদ 20,000 টাকা। আর প্রাপ্য হিসাব 10,000 টাকা, এটা একটা সম্পদ হলেই ডেবিট, অর্থাৎ উৎসবগুলো সব ডেবিট দিকে, আদামূলগুলো সব ক্রেডিট দিকে। এইবারে শিক্ষার্থীরা আমরা দুই পাশের যোগফল নামিয়ে দিব, যোগফল নামাই দিলে আমাদের হয়ে যাবে। খেয়াল করি আমরা 15 আর 75, আমি মাঝখান থেকে নিচ্ছি যাতে আমার যোগের সুবিধা হবে, 5 মিলে যাবে। 15 আর হচ্ছে গিয়ে 75, অর্থাৎ 90,000 আর 70,000 1,60,000, তাহলে 1,72,000। এই পাশে 1,72,000, সেটা আগে লিখবা না তোমরা আগে থেকে প্রয়োজনে পেন্সিল দিয়ে আলাদাভাবে আলাদা জায়গাতে লিখে নিবা, যদি না মেলে তখন এটা মিলাতে সুবিধা হবে। আর আমরা এখানে খেয়াল করি, এই দেখো আমরা পেন্সিল দিয়ে ভাবে দাগ ইউজ করতে পারি, 42 আর 8 50, ঠিক আছে, 50 আর 20 হচ্ছে 70। এই পাশ কমপ্লিট, 70 আর হচ্ছে 60, তাহলে 7 আর 6 13, 1,30,000, 1,40,000, 40 আর 30, 1,70,000 আর 2,000, 1,72,000। তাহলে শিক্ষার্থীরা আমরা অনেক সহজেই কিন্তু ক্যালকুলেটর ছাড়া যোগ করে ফেললাম। অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট অবশ্যই ক্যালকুলেটর ছাড়া যোগ করা শিখতে হবে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো, আমাদের রেওয়ামিল আসলে অঙ্কটা বোঝানোর তেমন খুব একটা সমস্যা, রেওয়ামিলের অঙ্কটা আসলে খুবই সহজ, এটা বুঝতে বা বোঝাতে খুব একটা বেগ পেতে হয় না। তো আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে রেওয়ামিল বিষয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা। আমরা কমেন্ট বক্সে যদি উত্তর করে সমাধান করা সম্ভব হয়, তাহলে কমেন্ট বক্সে লিখে দিয়ে সমাধান করব, না হলে অবশ্যই সাপোর্ট ভিডিও দিয়ে দিব। তোমরা যেন উপকৃত হও, এটাই আমাদের লক্ষ্য, আর এজন্যই আমাদের এই প্রচেষ্টা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবা, আর আমাদের এই নিয়মিত আয়োজনের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আমাদের ইউটিউব চ্যানেলের আদলে গড়া আমার নতুন ফেসবুক পেজ শর্টকাট লার্নিং ফেসবুক পেজে সকলে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকুন। ভালো থাকো, আল্লাহ হাফেজ।